আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটি হইচই শুরু হয়েছে। হইচইটা কি নিয়ে? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলেন, এটা একেবারে আকাশ কুসুমের মতো। এটি কেউ চিন্তাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। এমনকি যাকে উদ্দেশ্য করে তিনি এই বক্তব্যটি ছুড়ে দিয়েছেন তিনিও কল্পনা করতে পারেন নাই, অপ্রস্তুত হয়ে গেছেন। কারণ তিনি কখনো ভাবতেই পারেন নাই যে এরকম একটা ছক্কা হাঁকাতে পারেন শুভ্র শ্বশ্রুমণ্ডিত লোকটি। কি বলেছেন? তিনি হঠাৎ করে তারেক রহমানের উদ্দেশ্যে বলে ফেললেন যে আসুন, ব্যক্তিগত আক্রমণ নয়, কাদা ছোড়াছুরি নয়, আমরা ওপেন ডিবেট করি। উন্নত বিশ্বে আমেরিকা, ভারত, কানাডা, লন্ডন এই সমস্ত দেশে যেরকম নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একটি উন্মুক্ত স্থানে জনগণকে একত্রিত করে তারা নিজেদের পক্ষের যুক্তিগুলো উপস্থাপন করে এবং এতে জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারে কার রাজনীতির ঝুলিতে কি রয়েছে, জনগণের জন্য কারা কতটুকু কাজ করতে চাচ্ছে। শফিকুর রহমান এরকম একটি বল ছুড়ে দিলেন তারেক রহমানের দিকে যে আর ধানাই পানাই করলে কাজ হবে না, আসুন ওই সমস্ত গোলাবাজি বক্তব্য বিবৃতি বাদ দিয়ে উন্মুক্ত স্থানে বাংলাদেশের সমস্ত বুদ্ধিমান মানুষদেরকে নিয়ে, সুশীল সমাজের লোকদেরকে নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে আমরা একে অপরের যুক্তিগুলো খণ্ডাই এবং সেখানে কে কি করতে চাচ্ছে, কার পরিকল্পনায় কি রয়েছে, জনগণের জন্য কে কতটুকু কাজ করতে চায়, আমরা আমাদের প্ল্যান দেব। জনগণের সামনে আমরা জনগণের সামনে ভবিষ্যতের কথা বলবো। যে ভবিষ্যতের কথা বলতে পারবে সে জয়ী হবে। এইখান থেকেই জনগণ সিদ্ধান্ত নেবে কাকে তারা বেছে নেবে, কাকে তারা আগামী দিনের জন্য তাদের রাষ্ট্রনায়ক নির্বাচিত করবে, তাদের নেতা নির্বাচিত করবে। এখন এই বক্তব্যের পরে বিএনপির ভিতরে তো অবস্থা খারাপ, কারণ এটার জন্য প্রস্তুত নয় বিএনপি এই মুহূর্তে। এই ধরনের ডিবেটে মূল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, অবশ্যই মূল ভিডিওটা দেখবেন। এর কোনোটাই এই মুহূর্তে বিএনপির ভিতরে নাই এবং তারেক রহমান শফিকুর রহমানের সাথে অবস্থায় তারা এক জায়গায় বসে ডিবেট করতে যাবে না। কেন যাবে না? যাবে না এই কারণে, শফিকুর রহমান তার যুক্তিতে যে বিষয়গুলো আনতে পারেন এবং নিশ্চিতভাবেই সেগুলো আনবেন, সেটি তারেক রহমানের জানা। তিনি আনবেন দুর্নীতির বিষয়টি আনবেন, তিনি চাঁদাবাজির বিষয়টি আনবেন, তিনি ঋণ খিলাপির বিষয়টি আনবেন, তিনি ব্যাংক লুটের বিষয়টি আনবেন, তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি আনবেন, তিনি বাজার ব্যবস্থার বিষয়টি আনবেন, তিনি অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেই বিষয়টি নিয়ে আসবেন। এই সবগুলো একত্রিত করে বাংলাদেশের মানুষের জন্য আগামী 5 বছরে তিনি কতটুকু চাঁদাবাজি বন্ধ করতে পারবেন, কতটুকু দুর্নীতি, নারী নিপীড়ন কতটুকু বন্ধ করতে পারবেন, এই সবগুলো বিষয় তিনি সামনে নিয়ে আসবেন। আর এইখানেই ঘটবে বিএনপির চরমভাবে ভরাডুবি। কারণ বিগত বেশ কিছুদিন ধরে বিএনপি যে হারে জামাতের নারী নেত্রীদেরকে হেনস্থা করেছে তার ভিডিও ডকুমেন্টস সব তো আছে। কোথায়, কোন সময়, কার নেতৃত্বে কোন কোন নারীকে হেনস্থা করছে, কোন নারীর মাথার উপরে কোপ মেরেছে, কোন নারীর তলপেটের উপরে লাথি মেরেছে, কোন নারীর হিজাব ধরে টান দিয়েছে, কোন নারীকে রাস্তায় ফেলে পিটিয়েছে, এই সবগুলো ডকুমেন্টস আছে। অপরদিকে কোন কোন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, কে চাঁদাবাজি করছে, এর সাথে জড়িত কে, কোন নেতা চাঁদাবাজিটা নেতৃত্ব দিচ্ছে, এনপি যাদেরকে নমিনেশন দিয়েছে এর ভিতরে কে কে ঋণ খিলাপি আছে, কে কে ব্যাংক ডাকাত আছে, কার কোন ব্যাংকে কত টাকা ঋণ নিয়ে আর সেই ঋণ পরিশোধ করছে না, জনগণের টাকা নিজের পকেটস্থ করেছে, এই তথ্যগুলো সব তার কাছে আছে। জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে, এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে সংস্কার বাংলাদেশে দরকার, এই সংস্কার কমিশনের প্রস্তাবে রাজি হবার পরেও বিএনপি কোথায় কোথায় না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছে এবং সংস্কার প্রশ্নে তাদের অবস্থান কি, এটি পরিষ্কারভাবে তুলে ধরবেন ডকুমেন্টস আকারে। তাহলে এইগুলোর জবাব বিএনপির কাছে নাই, তো কোনো জবাব নেই। একটি যুক্তি আছে, সেটা জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, 71-এর মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী, এইগুলো। বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা তাদের এখন যারা ভোট দেবে তাদের বয়স সাধারণত 30 বছরের ভিতরে। এই ছেলেগুলো মানে বড় হয়েছে এইটা শুনে শুনে যে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চাঁদাবাজি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা
মানুষ হত্যা করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা ফ্যাসিবাদ কায়েম করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা গুম খুন নির্যাতন ইত্যাদি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের রাম রাজত্ব ট্যাগিং এর রাজনীতি দেখেছে। তাহলে তাদের মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের চেতনা মানেই মনে হয় ওইগুলো নষ্ট খারাপ করে ফেলেছে একেবারে। সুতরাং এইটা জনগণ আর কখনো গ্রহণ করবে না, কোনোদিন এদেশে আর এই জিনিস প্রতিষ্ঠিত হবে না। এখন বিএনপি পড়েছে উভয় সংকটে। উভয় সংকটটা কি? এখন সে হাও করতে পারছে না, নাও করতে পারছে না। হ্যাঁ যদি করে তাহলে তো ডিবেটের ময়দানে যে প্রচন্ড ভাবে ধরাশায়ী হবে, আর যদি না করে, যদি না বলে, তাহলে অর্থটা দাঁড়াবে কি? বাংলাদেশের মানুষ তো মুহূর্তের ভিতরেই ধরে নেবে যে যুদ্ধের ভয়ে পালিয়ে যাওয়া নেতাকে আমরা আর ভোট দেব কি করে। এই বিপদ থেকে রক্ষা পাবার জন্য তারা তাদের যে বুদ্ধিজীবী আছে, ওই ছোট ছোট বুদ্ধিজীবী, এদের বুদ্ধির বহর তো কতটুকু আমরা বুঝতেই পারছি, এই বুদ্ধিজীবীদের স্বর্ণাপন্ন হয়েছে। এর ভিতরে একজন হচ্ছে আমাদের রেজাউল করিম রনি ভাই, টক শোতে অংশগ্রহণ করে, দেখবেন টক শো করে। তাকে লাগাইলো যে রেজাউল বলো তো কি করা যায়, এই জামাতের আমিরকে এখন কি বলে এখন ঠেকানো যায়। বললো যে আচ্ছা ঠিক আছে, এটা আপনি চিন্তা করেন না, আমি এটা দেখছি। তখন এসে সে একটা পোস্ট দিল যে ঠিক আছে, জামাতের আমিরের সাথে আমরা ডিবেট করতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যদি বলে তাহলে জুতা দিয়ে পিটাইয়ে লাল করে ফেলবো। চিন্তা করছেন? আচ্ছা, রেজাউল করিম রনির এইটা যখন মনোপুত হয় না, এখন চিন্তা করলো তাহলে আর কি করা যায়। ইন দা মিন টাইম জামাত আমিরের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করে ফেললো, ধরাও পড়ে গেছে। আজকে রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সেখানে যে সারওয়ার আলম নামে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ওই মেইল থেকে ফিশিং মেইলটা এসেছিল, সেখানে গিয়ে আজকে জামাতের পক্ষ থেকে অভিযোগ লিখিতভাবে দেওয়া হয়েছে এবং কি ব্যবস্থা তারা নিচ্ছে সেই 24 ঘন্টার ভিতরে সেটি জানতে চাওয়া হয়েছে। এরপরে ওইটা নিয়ে তারা ব্যাপক সরগোল যে পাইছি রে, পাইছি তো একখান কিছু। আচ্ছা, এটা যখন ভেস্তে গেল, এরপরে যেটা হলো, গতকাল চট্টগ্রামে জামাতের আমির গিয়ে একটি বক্তব্য দিলেন। বক্তব্যটায় তিনি কর্নেল অলি আহমেদকে বললেন যে এই চট্টগ্রাম ছিল, এটা তো তিনি মিথ্যা বলেন নাই, বিএনপি এটা অস্বীকার করেছে। তাহলে বিএনপি এইটা যদি অস্বীকার করে, চট্টগ্রাম থেকে জামাত আমির বললেন যে এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল, এইটা যদি বিএনপি অস্বীকার করে, তাহলে তো শেখ হাসিনা যা বলেছিল তাই, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়। অথচ জামাত আমির কিন্তু কখনোই বলেন নাই যে এই স্বাধীনতার ঘোষক কর্নেল অলি। তিনি বলেছেন এই কর্নেল অলি প্রথম বলেছিল উই রিভোল্ট। উই রিভোল্ট মানে কি? উই রিভোল্ট মানে বিদ্রোহ করা, আমরা বিদ্রোহ করলাম। তাহলে এইগুলো দেখেন এদের লেখাপড়ার দৌড় কতটুকু। আমি লেখাপড়ার দৌড় দিব না, লেখাপড়া তারা জানে, যথেষ্টই জানে। এবং ওই রিভোল্ট মানে যে বিদ্রোহ, এটিও তারা জানে, কিন্তু তাদের মাথার ভিতরে ওইটা কাজ করে নেই। মানে জামাত আমিরকে ওই যে ওইটা পাস করতে হবে, তার যে ডিবেটের আলকে যে কোনো মূল্যে নিচে ফেলতে হবে, সমালোচনা করতে হবে, লেগে গেল। এবার লেগে যাওয়ার সাথে সাথে জামাত আমিরের ওই যে মানে পুরা অংশটুকু, বক্তব্যের পুরা অংশটুকু এবার ভাইরাল হয়ে গেল। আমিও দিয়ে দিচ্ছি, আপনারাও একটু দেখুন তিনি সেখানে কোথায় বলেছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয় বা কর্নেল অলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দর নগরী নয়, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভোল্ট। তিনি হচ্ছেন এলডিপির কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালুট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন তিনি আজকে আক্ষেপ করে বলেন আমি লড়াই করেছি রণাঙ্গনে, আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না, তার মুখ থেকে। আচ্ছা, এইটা শোনার পরে যখন এখানেও তাদের মিশন ব্যর্থ হয়ে গেল, তারা আর কিছুই করতে পারলো না, তখন তারা আজকে যে কাজটি করেছে, উসমান হাদিকে গুলি করার পরে ঢাকা 17 আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী এস এম খালেদুজ্জামান, ডক্টর খালেদুজ্জামান,
তিনি নির্বাচনী প্রচারণায় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এরিয়ায় গিয়েছিলেন, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় নাই গানম্যান সহ। এটা অবশ্যই সেনাবাহিনীর একটা নিয়ম আছে, কারণ অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে অন্য কেউ সমর্থন করি না আমরা, তাদের যেহেতু এটা নিয়ম। তো খালেদুজ্জামান সেখানে একটু বাগবিতণ্ডায় জড়িয়েছে অপেক্ষাকৃত নিচের দিকের সৈনিকদের সাথে। খালেদুজ্জামানের যে পজিশন, সেই পজিশনে থেকে সৈনিকদের সাথে তার বাগবিতণ্ডায় জড়ানো, এটি মোটেই ঠিক হয় নাই, এটা তিনি ভালো কাজ করেন নাই। এই ঘটনা তাহলে কতদিনের? আজ থেকে প্রায় 1 মাসের উপরে। এই ঘটনার পরে খালেদুজ্জামান সেনাবাহিনীর কাছে মানে প্রকাশ্যে তিনি ক্ষমা চেয়েছেন, তার সেই ভিডিও আছে, ক্ষমা যে চেয়েছেন এবং সেটা সেটেলমেন্ট হয়ে গেছে। এখন আজকে বিএনপির মিডিয়া কর্মী জুলকারনাইন শায়ের, বিশিষ্ট বিএনপির অ্যাক্টিভিস্ট, দিয়েছেন সেনাবাহিনীকে খেপিয়ে তোলার জন্য। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে সেনাবাহিনীর বডি ক্যামেরায় ধারণকৃত ওই ভিডিও, স্টেইন এর ব্যক্তিগত বিমানে চড়েছেন অনেকেই, এইসব বিখ্যাত যাদের নাম বললাম। সে 2008 সালে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয়, তখন সে কিন্তু আইনের ফাঁক গলে সে মুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে সে গ্রেপ্তার হয় এবং 2019 সালে জেফরি কারাগারে মৃত্যুবরণ করে। জেফরির এই মৃত্যুটাও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সে কি কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, নাকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে? কারণ সে আপনাদের মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ।